সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান দীর্ঘ ৩ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে আসেন। ৩ ঘণ্টা জ্যামে আটকে থেকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড় পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাকে ঢাকায় অফিসে না বসে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদেরকে সাসপেন্ড করা হবে। আমরা এখানে 12 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস, ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না, এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে। একটা জিনিস হচ্ছে যেটা বললাম যে অতীতকে নিয়ে তো আমরা ইয়ে করতে পারবো না, বুঝছেন না, কিন্তু আমরা যাতে সামনে যাতে মানুষের কষ্ট না হয় এটার জন্য আমরা চেষ্টা করবো। কোনোভাবে অসুবিধা হতো না যদি ট্রাফিকের একটা শৃঙ্খলা থাকতো। আমার হয়তো আধা ঘন্টা সময় বেশি লাগতো, কিন্তু এটা বেশিরভাগ আমার কাছে মনে হয়েছে প্রধান যে সমস্যা সেটা রাস্তার সমস্যা না, এখানে একটা বটলনেক আছে, এটার সমস্যা। সাভারে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোনো প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্ধ হয়নি। যেগুলো বন্ধ হয়েছে তা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে মহিষ প্রজনন এবং উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পরে তিনি কেন্দ্রীয় গ্রো প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। বাংলাদেশে যে মহিষের আসলে তো মহিষ পালন হচ্ছে চর এলাকায়, এটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু এটা অবহেলিত ছিল এতদিন। তো এখন আমি খুব খুশি যে এটা একটা সায়েন্টিফিক গুরুত্ব, এটা বৈজ্ঞানিক ভাবেও যে পালন করা এবং এর মাধ্যমে যে এটার আমরা প্রোডাক্ট গুলো যদি একটু বাড়াতে পারি, শুধু দই না অন্যান্য কিছু করতে পারি। এবং মহিষ পালনটা চরে করা যাচ্ছে না এখন, যেহেতু চর এলাকায় কৃষিকাজ বেশি হচ্ছে। তো আমরা সেজন্য দাবি করছি যে কৃষির সাথে এবং বনের সাথে আমরা যেন চর এলাকাগুলোকে মহিষের বাতান হিসেবে করতে পারি, সেটা খুব জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট 9টি মূল বিষয় সামনে রেখে 33 দফার ইশতেহার ঘোষণা করেছে। দুপুর 2:30টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এসব ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহসভাপতি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। এছাড়া ঘোষিত ইশতেহারের মধ্যে 9টি মূল বিষয় রেখেছে প্যানেলটি। এগুলো হলো আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ এবং গ্রিন ক্যাম্পাস, সেশন জট, অটোমেশন, শিক্ষা গবেষণা এবং ক্যারিয়ার, নারী বান্ধব ক্যাম্পাস, ওয়েলফেয়ার কার্যক্রম। জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাডেমিক ও ফৌজদারি আইনে শাস্তি নিশ্চিত করা। চাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে নিয়মিত নির্বাচনের ব্যবস্থা করা। চাকসু নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। নির্বাচনী আমেজে মুখর পুরো ক্যাম্পাস। প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে অবলম্বন করছেন অভিনব সব কৌশল। প্রার্থীদের সৃজনশীলতায় ভরপুর প্রচারপত্রে ফুটে উঠেছে নতুন নতুন আইডিয়া। সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট হাতে ছুটছেন তারা। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন এক অনুষদ থেকে আরেক অনুষদ। বাদ যাচ্ছে না ক্যাফেটেরিয়া কিংবা ক্যান্টিনও। যেখানেই শিক্ষার্থীদের দেখা মিলছে করছেন কুশল বিনিময়, চাইছেন ভোটারদের ভোট ও দোয়া, শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও। যদি দিন শেষে ভোটারের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে চাকসু ইলেকশনের গ্রহণযোগ্যতাও আশঙ্কাজনকভাবে কমে যাবে। তো আমরা চাই প্রশাসন ব্যবস্থা নেই, প্রশাসন পর্যাপ্ত পরিমাণে পরিবহন ব্যবস্থা দিক। আমরা চাই প্রশাসন শহরে দুটি ভোট কেন্দ্র দিক। রাকসু নির্বাচনের দ্বিতীয় দফার চতুর্থ দিনের প্রচারণা চলছে। দীর্ঘ প্রচারণায় অনেকটা হাঁপিয়ে উঠেছেন প্রার্থী এবং ভোটার সকলেই। এতে অনলাইন প্রচারণায় ঝুঁকেছেন ছাত্র শিবির, ছাত্র দল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা। প্রতিদিন সকাল 9টা থেকে 11:30 বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা থাকায় প্রার্থীরা পাচ্ছেন না ভোটারদের
সরব উপস্থিতি। তাতে একাডেমিক ভবনগুলোর সামনেই চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জামায়াতে ছুটছেন তারা। আর ক্যাম্পাসের প্রায় ৩২,০০০ শিক্ষার্থীর ৭৯% বাইরে থাকায় অনলাইন প্রচারণায় ঝুঁকেছে প্রার্থীরা। তবে সব মিলিয়ে দীর্ঘ প্রচারণায় বেড়েছে প্রচারণার খরচ, প্রভাব পড়ছে পড়াশোনা এবং গবেষণাতেও। এই নির্বাচনটা পিছায়নি, বাস্তব কারণে পরিবেশ পরিস্থিতি ক্যাম্পাসের যথাযথ নির্বাচনের পক্ষে না থাকার কারণেই পিছিয়েছিল। অধিকাংশ ছাত্রছাত্রীরা চলে গেছিল ক্যাম্পাসে, তার প্রেক্ষিতে পিছিয়েছিল। আর দ্বিতীয়ত যে 16 তারিখ, এই যে সামনে যে 16 অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, সব কিছু আমাদের তৈরি রয়েছে। চট্টগ্রামের 16 সংসদীয় আসনের মধ্যে 15 আসনের 86টি ভোট কেন্দ্রের উপর দাখিল করা আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত। জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ একটানা এসব শুনানি নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16 আসনে মোট 1959টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে পটিয়া আসনে 18টি। এছাড়া নগরীর ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী এবং খুলশী আসনে 10টি করে আপত্তি রয়েছে। জেলা নির্বাচন অফিস জানিয়েছে, শুনানি শেষে আগামী 20 অক্টোবর চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। বঙ্গোপসাগরে ইঞ্জিল বিকল হয়ে 5 দিন ধরে সাগরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার সহ 26 জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শামী এ তথ্য জানান। আইএসপিআর জানান, ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ সমুদ্রে আটকা পড়ে। এতে ট্রলারে থাকা 26 জন জেলে 5 দিন ধরে খাবার এবং পানির সংকটে পড়েন। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী টহল জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়। পরবর্তী সময়ে নৌবাহিনীর সদস্যরা জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করেন। বর্তমানে তারা সুস্থ আছেন। পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেয় স্বাধীন। সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানার মর্গে রাখা হয়েছে। সাভারে গোয়েন্দা পুলিশের অভিযানে 900 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন। বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাভার পৌর এলাকায় বক্তারপুরের 3 রাস্তার মোড়ে অভিযান চালিয়ে স্বামী মনির খান এবং স্ত্রী শ্যামলী খাতুনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 900 পিস নিষিদ্ধ মাদক ইয়াবা। তারা ওই এলাকার ওমরের বাড়ি ভাড়া থেকে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছিল। ডিবি পুলিশ জানায়, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। একটু বৃষ্টিতে মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মাত্র 1 ঘন্টার বৃষ্টির পানি নামতে লাগে 2 থেকে 3 দিনেরও বেশি সময়। এতে চরম দুর্ভোগ পড়তে হয় পৌরবাসীকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, মাদারীপুর পৌরসভার 5 নং ওয়ার্ডে পানিছত্র এলাকার শহীদ সূর্য সড়ক এবং বীর মুক্তিযোদ্ধা ইউনুস সর্দার সড়ক। মঙ্গলবারের 2 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে আছে এখানকার 2টি সড়ক এবং তার আশেপাশের এলাকা। পানি নামতে না পারায় চরম দুর্ভোগে বাসিন্দারা। স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েছে চরম বিড়ম্বনায়। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ভেঙে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানায়, সদর উপজেলার চরাঞ্চলের কাতুলি, হুগরা, কাকুয়া, মাহমুদনগর এবং নাগরপুরের ভাড়া ইউনিয়নের যাতায়াতের জন্য টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর চারাবাড়ি ঘাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিগত 2006 সালে ব্রিজটি নির্মাণ করে। ব্রিজটি নির্মাণের পর থেকে কয়েকবার পূর্ব এবং পশ্চিম তীরের অ্যাপ্রোচ ধসে যায়। আর ভেঙে যাওয়ার অন্যতম কারণ হিসেবে তারা বলছেন, এই ব্রিজের উভয় পাশে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বারবার এমন ঘটনা ঘটছে।
টাঙ্গাইলের মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের প্যারেড মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীরা 276 জন এসআই এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূল দায়িত্ব পালন করে। আপনারা এই মহান পেশার অংশ, তাই প্রত্যেক পুলিশ সদস্যদের আচরণে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলাবোধ ও পেশাদারিত্ব থাকা অত্যন্ত জরুরি। তথ্য প্রযুক্তির যুগে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় আপনাদের সাইবার সংক্রান্ত সকল অপরাধ তদন্ত কৌশল যেমন ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, কল ডিটেল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল ডিটেল রেকর্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল ক্রাইম ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফেনী পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে অবশেষে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা চলছে। পৌর শহরে বিভিন্ন সড়কের পাশে দখল হওয়া সকল ফুটপাত মুক্তকরণের অভিযান পরিচালনা করা। গত রবিবার থেকে পুরো শহরে দখল হওয়া ফুটপাতে অভিযান পরিচালনা হচ্ছে। শহরের ট্রাঙ্ক রোড হতে শুরু করে সদর হাসপাতাল মোড়, মহিপাল গোলচত্বর সহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম বাতেনকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনকান্দা এম.ইউ. আলিম মাদ্রাসার অধ্যক্ষকে পুনর্বহাল এবং 16.5 লাখ টাকার ঘুষ বাণিজ্যের প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন গত 3 মাস আগে গুম খুনের হুমকি দেন মনকান্দা গ্রামের সাবেক ছাত্রদল নেতা শামীমকে। ঘটনা 2 দিন পর গত 2 জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের পর পরিবারের সদস্যরা থানায় মামলা করতে গেলেও নানা অজুহাতে মামলা নেয়নি পুলিশ, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে থানায় সহযোগিতা না পেয়ে অবশেষে 21 দিন পর 20 জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করলে প্রধান আসামি সাইফুলকে গ্রেফতার করে র্যাব। কি দোষ করছিল, অন্যার প্রতিবাদ করছিল, এটা কি তার অপরাধ? এই স্বাধীন দেশে বিএনপির আমার সময়ে বিএনপি করে এভাবে তাদের কাছে আমার আকুল আবেদন এতটুকু যেন আমি সুন্দর সুষ্ঠু বিচার পাই, ওদের সর্বোচ্চ যে শাস্তি, এই শাস্তিটা আমি চাই দেখে যাতে মরতে পারি। প্রায় 3 মাস পূর্বে মনকান্দা শাকিনের একজন রফিকুল ইসলাম শামীম নামে একজন নিখোঁজ আছে। এ সংক্রান্ত থানায় একটা জিডি হয়েছে, মামলা হয়েছে। নারায়ণগঞ্জের 2 পা কাটা নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত 24 ঘন্টায় ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে বলে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার জসিমউদ্দিন। গ্রেফতারকৃত আসামিরা হল নিহত নয়নের স্ত্রী সাবিনা, রাসেল, চয়ন, জুয়েল, নোমান, সুমাইয়া এবং সঞ্জিদা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলেও জানায় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। গাজীপুরে কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চুলাই মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ, র্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। অভিযানে প্রায় 15,000 লিটার চুলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরির সরঞ্জাম এবং কাঁচামাল ধ্বংস করা হয়। ঘটনাস্থলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের আলী আহমদ মুন্সির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজউদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিরাজ হোসেন। এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন GM ফতেহ খান, AGM সুলতান আহমদ, বিভাগীয় নিরীক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার সাহা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব জালাল উদ্দিন। প্রধান অতিথি ফয়েজ আহমেদ বলেন, বাংলাদেশের কৃষি ব্যাংকের তথা কৃষি ক্ষেত্রে যে বিপ্লব হয়েছে তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। কৃষকদের বিনা সুদে ঋণ বিতরণে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে।
দলীয় নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে 2 যুবদল নেতা বহিষ্কৃত হয়েছে। বহিষ্কৃতরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোকাম্মেল হক তালুকদার এবং উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় যুবদল। সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকা, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ এবং বেসরকারি হাসপাতাল পরিচালনা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে বিতর্কিত RMO ডাক্তার শেখ ফয়সাল আহমেদকে অবশেষে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার ABM আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এই বদলি আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং বদলিকৃত কর্মকর্তাকে 5 কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। চট্টগ্রামের লোহাগড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বাজারজাতের অপরাধে মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালত 1 লাখ টাকা জরিমানা করেছে। অভিযানে ধ্বংস করা হয়েছে প্রায় 10 মণ মিষ্টি। উপজেলা সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় প্রায় 2 লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে। ভোরে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এই বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ শিকার বন্ধ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ ধরা মহা উৎসব চলছে প্রশাসনের নাকের ডগায় বসে। গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকলেও নলছিটির জেলেরা নিষেধাজ্ঞা না মেনে দিনে দুপুরে নলছিটি উপজেলার খোঁজাখালী সুগন্ধা নদীতে বেশ কয়েকটি নৌকা নিয়ে জেলেরা মা ইলিশ শিকার করছে। এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিষয়টি নজরে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে 7 জেলেকে আটকের আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত 8টার দিকে এই অর্থদণ্ডাদেশ দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট HM ইবনে মিজান। ভ্রাম্যমাণ আদালত জানায়, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার দিনব্যাপী পদ্মা নদীর শিবচর অংশে বিভিন্ন এলাকায় মৎস্য কর্মকর্তা নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অসাধু জেলেরা। পরে সেখান থেকে 7 জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট HM ইবনে মিজান আটককৃতদের প্রত্যেককে 10,000 করে মোট 70,000 টাকা আর্থিক জরিমানা করেন। পটুয়াখালীর বাউফলের 900 জেলে এবং মান্তা সম্প্রদায়ের মানবিক সাহায্য BGF এর চাল বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এই চাল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে কালাইয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, ট্যাগ অফিসার জুবাইর হোসেন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলাম। সকালে জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AKM আলী মোহসিন। কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নায়েবে আমির আব্দুল গফুর, মাওলানা আমির হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়াদ্দার সহ জামায়াতের জেলা শীর্ষ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
ময়মনসিংহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরী মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মফিদুল আলম। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদি জামান, জেলা তথ্য কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম। গাজীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক মোতাসেম বিল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ আক্তার। এ সময় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মী এবং কিশোরীরা অংশগ্রহণ করে। বাগেরহাটে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিশু একাডেমি হলরুমে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট শিশু কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট লেডিস ক্লাবের সভাপতি ডাক্তার ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান। কুড়িগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনের র্যালি শেষে স্বপ্নকুড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিফাত মেহনাজ। মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম উপপরিচালক সোহেলি পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেনুর বেগম, মাইটিভি কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেল সহ শিক্ষার্থীরা। নওগাঁয় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মাদারীপুরে কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা AKM শিবলি রহমান, উপজেলা ICT কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন। বরিশালে গৌরনদীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিম। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুর রহমান, প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, মাইটিভি গৌরনদী প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। নাটোরের সিংড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলি ইয়াসমিন।
মেহেরপুরে গাংনীতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোতাল্লেব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, সাংবাদিক রফিকুল আলম বকুল, তথ্য আপা রিফাত জাহান। টাঙ্গাইলের ঘাটাইলে 35তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘ আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি উপজেলা চত্বর ঘুরে এসে সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নওগাঁয় পালিত হয়েছে 35তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক নূর মোহাম্মদ। কক্সবাজারের রামুর বাঘখালী নদীতে অনুষ্ঠিত হলো 100 বছরের ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব। শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই উৎসব বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও তা আজ পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীকে। শতবর্ষের ঐতিহ্য মিলন মেলায় ভাসে মানবতা। প্রায় 2 শতাব্দী ধরে রামুর বৌদ্ধ সম্প্রদায় স্বর্গের জাহাজ ভাসিয়ে আসছে বাঘখালী নদীতে। এবারের আয়োজনে অংশ নেন অন্তত 10,000 দর্শনার্থী। বর্ণিল জাহাজে শান্তির বার্তা এবার নদীতে ভাসানো হয় 5টি কল্পজাহাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সুন্দর করে বোর্ডগুলো সাজাইছে, ওদের রিলিজিয়াস একটা ব্যাপার আছে, যে কথাগুলো বলছে শুনতে ভালো লাগছে। এটা যেমন একটা ধর্মীয় অনুষ্ঠান কলকাতার জাহাজ ভাসা, তেমনি একটা এমন একটা ঐতিহ্য। নাগরিক অধিকার সমান, এটাকে আমরা কেবল মুখে বলি না, এটা প্র্যাকটিক্যাল, এটা আমরা প্রমাণ করে দিচ্ছি, প্রমাণ করতে চাই। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এশিয়ান নারী এবং শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফরুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা, মিডিয়ার পক্ষ থেকে মাইটিভি চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির এবং বিভিন্ন পরিবেশ সংরক্ষণ সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় সভা হয়েছে। উপজেলার খালিশপুর বাজার কমিটির উদ্যোগে এবং মহেশপুর থানার আয়োজনে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, ওসি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ খালিশপুর বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও বাজারের ব্যবসায়ী সহ বিশিষ্টজনরা সভায় যোগ দেন। মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার। অংশ নেয় জেলা এবং উপজেলা প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সর্দার মোহাম্মদ খলিলুজ্জামান হিম্মু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টাইফয়েড জ্বর থেকে শিশুদের রক্ষায় সারা দেশে শুরু হতে যাওয়া বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার 9 মাস থেকে 15 বছর বয়সী 5,27,988 জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে। অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনে 3,73,043 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ ফারুক, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন, ডাক্তার দিবাকর বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা সুলাইমান বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি এবং পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান। জামালপুরে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী কর্মশালায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক। গ্রামে সদর উপজেলার লোড, আনলোড এবং কুলি সহ সকল শ্রমিকদের জাগরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ সোহেল, সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নূরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্রমিক নেতা রিজন সরকার, আজিজুল ইসলাম, রিপন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর দক্ষিণখান এলাকায় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপুর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে কি কি সুফল পাবে দেশ ও জাতি তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। চট্টগ্রাম নগরী পতেঙ্গা কাঠঘর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এবং আলোচনা সভা হয়েছে। পতেঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ফোরকান রহমান। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সকল সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচনের সভাপতি হিসেবে মমতাজ উদ্দিন, সহসভাপতি ফোরকান রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম এবং সহ সাধারণ সম্পাদক আবু মোকাররম খালেদ নির্বাচিত হন। উত্তরায় 12 নম্বর এবং 15 নম্বর লেকের ময়লা আবর্জনা এবং জলাশয় পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা 18 আসনে অবস্থিত সকল লেক খনন, 2 পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থানান্তর এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সবুজায়নের লেক পরিষ্কার কার্যক্রম চলে। টানা 35 দিন যাবৎ কাজ করে যাওয়া 15 নম্বর সেক্টর লেকে আজ দুপুরে পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলাকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল এবং ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা জামে মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে ব্লকেট কর্মসূচি পালন করে শেষ হয়। কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস, হেফাজতে ইসলামী নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত, চৌমোহনী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুদ্দিন সহ আরও অনেকে।
রংপুর গঙ্গাচড়ার আলম বিদিত্তরে 2 শিশু হত্যা মামলার আসামিদের নামে মামলা তুলে নেওয়া এবং প্রতিনিয়ত বাদী হত্যার হুমকির প্রতিবাদে নিরাপত্তা এবং হুমকিকারীদের শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতদের পরিবার। দুপুরে সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ বলেন, জামিনে থাকা এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ী এবং তার সহযোগীরা প্রতিনিয়ত তাদের হুমকি দিয়ে আসছে। এতে পরিবার দুটি বিচার এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর আয়োজনে আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শেরপুরে শ্রীবর্দিতে আয়োজন করা হয়েছে ব্যারিস্টার কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে টুর্নামেন্টের সিজন 3 খেলার উদ্বোধন করা হয়। সাবেক পৌর মেয়র আব্দুল হাকিমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এ সময় কয়েক হাজার ক্রিকেট প্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন। আজকে ব্যারিস্টার কাপ ক্রিকেট লিগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নড়াইলের লোহাগড়ায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। লোহাগড়া পৌরসভার জেসিজি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান হায়াত। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এনামুল কবির চন্দন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আমিনুর রহমান, বিএনপি নেতা আনিসুর রহমান কামাল, মাই টিভি নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।